ভারত তার প্রতিবেশী বাংলাদেশের উপর এমন একটি চাল দিয়েছে যার আজ পর্যন্ত ঢাকা কখনো পায়নি। দীর্ঘদিনের নীরবতার পর ভারত এমন একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে যা বাংলাদেশের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। ভারত ধীরে ধীরে সেই রেললাইনগুলো সরানো শুরু করেছে যা দিয়ে বাংলাদেশ সরাসরি সাহায্য পেত। আসলে চিকেন নেক নিয়ে করা মন্তব্যের জবাব ভারত একেবারে ভিন্ন কায়দায় দেওয়ার মনস্থির করেছে। উত্তর পূর্বকে সংযুক্ত করার জন্য নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে। এর ফলস্বরূপ শিলিগুড়ি করিডর আর কেবল একটি সংকীর্ণ ফালি থাকবে না, বরং আগামী সময়ে এটি একটি শক্তিশালী সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কাল যদি বাংলাদেশ চীন থেকে অস্ত্র নেয় অথবা পাকিস্তান ও তুরস্ক একসাথে কোনো চাল চালে, তবুও ভারতের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হবে। ভারত প্রায় ৫,০০০ কোটি টাকার রেল প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো সেই প্রকল্প ছিল যার মাধ্যমে উত্তর পূর্বে পৌঁছানো সহজ হতো এবং চিকেন নেকের উপর চাপ কমত। এর পেছনের আসল গল্পটা কি, এটাই আমরা আজ খুব সহজভাবে বুঝব। কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য ১ সেকেন্ডের ব্যাপার, কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে। এই রেল প্রকল্পের পরিকল্পনা ছিল এমন যে ৩টি বড় করিডর তৈরি করা হবে। এই করিডরগুলো ভারত হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যেত এবং সরাসরি আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযোগ স্থাপন করত। মূলত এই প্রকল্পগুলো শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশের জন্যও অনেক বড় সুবিধা বয়ে আনত। দুই দেশের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয় এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল তার বস্ত্রশিল্প। বিশ্বজুড়ে বাংলাদেশ যে কাপড় তৈরি করে বিক্রি করে তার একটি বড় অংশ ভারতের পথেই বাইরে যায়। এখন পর্যন্ত ঢাকাকে এই পণ্য ট্রাকের মাধ্যমে ভারতে এনে আমাদের বন্দর ও বিমানবন্দর থেকে রপ্তানি করতে হতো। কিন্তু যদি ভারতের উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হতো, তাহলে বাংলাদেশের পণ্য সরাসরি আমাদের সমুদ্র বন্দরে পৌঁছাতে পারত। এর ফলে যে পণ্য বিশ্বে পৌঁছাতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় নিত, তা মাত্র ৮ থেকে ১০ দিনের মধ্যে পৌঁছে যেত। অর্থাৎ উভয় দেশের জন্যই এটি একটি উইন উইন পরিস্থিতি ছিল। ভারত পেত সহজ সংযোগ এবং বাংলাদেশ পেত দ্রুত বাণিজ্যিক পথ। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল করে ফেলেন মোহাম্মদ ইউনুস। ভারতের বিরুদ্ধে মন্তব্য করে তিনি যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। ফলাফল পরিষ্কার, ভারতের জবাব এখন প্রকাশ্যে আসছে। তুলা সরবরাহ বন্ধ করা থেকে শুরু করে সেই সব প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করতে পারত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক। প্রায় ১২.৫ কিমি দীর্ঘ এই প্রকল্পের ৬.৭৮ কিমি অংশ বাংলাদেশে এবং বাকি প্রায় ৫.৫ কিমি ত্রিপুরায় পড়ে। ভারত এখানে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করতে চলেছিল যাতে উত্তর পূর্বের সংযোগ আরও দ্রুত বাড়ানো যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই কাজটিতেও বিরতি পড়েছে। এবার ভাবুন, এই প্রকল্পগুলো থেকে বাংলাদেশ কত বড় সুবিধা পেতে পারত। উদাহরণস্বরূপ, একটি পরিকল্পনা ছিল খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত নতুন রেল লাইন পাতার। ৩৩০০ কোটি টাকা ব্যয়ে ৬৫ কিমি দীর্ঘ ট্র্যাক, এবং এর উদ্দেশ্য ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরটিকে সরাসরি রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করা। এটি সম্পন্ন হলে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য অনেক গুণ দ্রুত হতো। এরপর আসে ঢাকা টঙ্গী জয়দীবপুর সম্প্রসারণ প্রকল্প। শুরুটা দারুণ ছিল, ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যেও নির্ধারিত ছিল, কিন্তু মাঝপথেই থমকে গেছে। অর্ধেক কাজ হয়ে গিয়েছিল, তবুও মেশিনগুলো থেমে গেছে। আশ্চর্যের বিষয় হল, এতে ভারতের পক্ষ থেকে ১০,৪০০ কোটি টাকার সহায়তা ছিল এবং অ্যাক্সিস ব্যাংক অফ ইন্ডিয়াও এতে জড়িত ছিল। শুধু এই ৩টি মেগা প্রকল্পই নয়, আরও ৫টি নতুন রেল প্রকল্প পাইপলাইনে ছিল। সমীক্ষা, ডিপিআর এবং প্রযুক্তিগত যাচাইকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। শুধু মাঠ পর্যায়ে কাজ শুরু হওয়া বাকি ছিল। কিন্তু হঠাৎ করে ভারত সব ৮টি প্রকল্পের ওপর তালা ঝুলিয়ে দিল। অর্থাৎ যে ৩টি চলছিল সেগুলোও থেমে গেছে এবং যে ৫টি আসার কথা ছিল সেগুলো ইতিহাসে পরিণত হয়েছে। ভারত উত্তর পূর্বে পৌঁছানো সহজ করার জন্য এখন একটি সম্পূর্ণ নতুন পথ বেছে নিয়েছে। আগামী সময়ে এমন রেল ও সড়ক করিডর তৈরি করা হবে যা নেপাল থেকে শুরু হয়ে সিকিম এবং তারপর ভুটান অতিক্রম করে সরাসরি উত্তর পূর্বে যাবে। এখন পর্যন্ত ভারতের পুরো উত্তর পূর্ব কেবল একটি সরু ফালি অর্থাৎ চিকেন নেকের ওপর নির্ভর করে সংযুক্ত ছিল। নতুন পরিকল্পনার পর এই এলাকা এখন এক প্রকার সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, যখন বেসামরিক যোগাযোগ অন্যান্য পথ দিয়ে পরিচালিত হবে। ভুটানের জন্য এই পরিকল্পনা একটি আশীর্বাদ। তার পর্যটন এবং উৎপাদন শিল্প ভারতের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর এক সোনালী সুযোগ পাবে।
চীন এই প্রকল্পের বিরোধিতা করবে এটা প্রায় নিশ্চিত এবং সবচেয়ে কঠিন মোর্চা হল নেপালের। সেখানকার রাজনীতি প্রায়শই অস্থিতিশীল থাকে এবং সেটাই ভারতের এই মাস্টার প্ল্যানের গতি কমাতে পারে। এখন আকর্ষণীয় বিষয়টি হল যে নেপালও এই নতুন রেল পরিকল্পনা থেকে সরাসরি উপকৃত হবে। এই কারণেই যদিও প্রকল্পটি সম্পন্ন হতে সময় লাগতে পারে, তবুও এর অনুমোদন পাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন বড় প্রশ্ন ওঠে, ভারত হঠাৎ করে বাংলাদেশের সাথে এত বড় প্রকল্প কেন থামিয়ে দিল? প্রথম কারণ হল ভূ রাজনৈতিক সংঘাত। ঢাকা প্রতিটি বিষয়ে ভারতকে সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করছিল এবং এখন দিল্লিও একই কায়দায় পাল্টা জবাব দিয়েছে। তবে এটাই একমাত্র কারণ নয়। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বড় পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার সরকার পতন হয় এবং ক্ষমতা মোহাম্মদ ইউনূসের হাতে চলে আসে। ক্ষমতা গ্রহণের পরপরই ইউনূস প্রকাশ্যে ভারত বিরোধী মনোভাব দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দেশে ছড়িয়ে পড়া সহিংসতার সময় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল যে ইউনূস না এটিকে থামাতে পেরেছিলেন, না তিনি থামানোর চেষ্টা করেছিলেন। উল্টো মনে করা হয় যে তিনি জামায়াতি ইসলামীর মতো উগ্রপন্থী শক্তিকে খুশি করার জন্য এই ঘটনাগুলিকে উপেক্ষা করেছিলেন। এই পরিস্থিতিগুলো ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে এখন বাংলাদেশের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক বজায় রাখা কঠিন। ফলস্বরূপ ভারত কঠোর মনোভাব গ্রহণ করে এবং ধীরে ধীরে অনেক প্রকল্পে বিরতি দেওয়া শুরু করে। শুরু হয় প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করার মাধ্যমে এবং এরপরে একের পর এক বড় প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। রেল প্রকল্পগুলিতে বিরতি দেওয়ার পর ভারত ধীরে ধীরে অন্যান্য সাপ্লাই লাইনও বন্ধ করে দিয়েছে, তা সে বিদ্যুৎ হোক বা ট্রান্সশিপমেন্ট। আর এখন পালা এসেছে রেলওয়ের। বাংলাদেশকে ধাক্কা দিয়ে ভারত তার পুরো মনোযোগ শিলিগুড়ি করিডোরের ওপর নিবদ্ধ করেছে, যাকে সাধারণত চিকেন নেক বলা হয়। এখানে রেলওয়ে অবকাঠামো আরও শক্তিশালী করার জন্য উত্তরপ্রদেশ এবং বিহারে বিদ্যমান ট্র্যাকগুলি দ্বিগুণ থেকে 4 গুণ বাড়ানোর কাজ শুরু হয়েছে। সমীক্ষা চলছে যাতে সীমিত রুটগুলি থেকে আরও বেশি ট্রেন চালানো যায়। এই পদক্ষেপ ভারতের সংযোগকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে যে কোনো ভূরাজনৈতিক চাপ এড়ানোর পথও দেবে। কিন্তু এখন এখানে একটি বড় প্রশ্ন ওঠে। ভারত উত্তর পূর্বে পৌঁছানোর জন্য নেপাল এবং ভুটানের সাহায্য নিতে চায়। এই কৌশল কি সঠিক, নাকি ভারতের সরাসরি তার চিকেন নেককে উন্নত প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো দিয়ে আপগ্রেড করা উচিত? এই দুটি পথের মধ্যে কোনটি বেশি নিরাপদ এবং বুদ্ধিমানের হবে? শিলিগুড়ির সম্প্রসারণ নাকি প্রতিবেশী দেশগুলির মাধ্যমে নতুন সংযোগ? বন্ধুরা, এই প্রশ্নের ওপর আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের মতে ভারতের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প কোনটি হবে। যদি আপনারা আমাদের এই পরিশ্রমকে সমর্থন করতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে।